নোয়াখালীতে তাণ্ডবের দায় স্বীকার আসামি কমলের, বিএনপি নেতা বুলু সহ 15 জনের সম্পৃক্ততার তথ্য। নির্বাচনের আগে যোগ্য নেতৃত্ব তৈরি করতে চায় বিএনপি, 30 ডিসেম্বরের মধ্যে নতুন কমিটির নির্দেশনা। রাজধানীতে বেড়েছে ভাইরাসবাহিত রোগে আক্রান্ত, শিশু হাসপাতালে দিনে চিকিৎসা নিচ্ছে 7 থেকে 10 জন। রেকর্ড মাত্রায় পৌঁছেছে বায়ুমণ্ডলে ক্ষতিকর গ্যাসের উপস্থিতি, করোনা লকডাউনেও কমেনি দূষণের হার। ভোরের শিশির জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা, বৃষ্টি কম হওয়ায় এবার শীতের তীব্রতা বাড়ার শঙ্কা। স্বাগত সকাল 9টায় বিরতিহীন সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত আফরিন এবং আমি আলিয়া সাহেব। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক তাণ্ডবের দায় স্বীকার করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল। সহিংসতায় উস্কানি দেওয়ার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার কমল। জবানবন্দিতে সহিংসতার ঘটনায় বিএনপি সহসভাপতি বরকতুল্লাহ বুলু সহ বিএনপি জামায়াতের 15 নেতার সম্পৃক্ততার বিষয়ে তিনি তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, সোমবার রাতে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদিন নাহির আদালতে এই জবানবন্দি দেন কমল। চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় গত 15 অক্টোবর ফয়সাল ইনাম কমল সহ বিএনপি জামাতের 11 নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ফয়সল ইমন কমল আদালতে সে বরকতুল্লাহ বুলু বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সহ 15 জন বিএনপি জামাতের কেন্দ্রীয় নেতাদের নাম উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। আর জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু নাসের। নাসের, জবানবন্দিতে কমল আর কি কি তথ্য দিয়েছেন, এই বিষয়ে পুলিশ কি জানিয়েছে, আর যাদের সম্পৃক্ততার তথ্য দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? ফয়সাল ইনাম কমলকে মূলত গত পরশু বেগমগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ এবং নোয়াখালীর বাণিজ্যিক শহর চৌমুহনীতে কুমিল্লা কাণ্ডের জেরে গত 15 অক্টোবর যেই তাণ্ডব চালানো হয়েছিল, অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, পূজা মণ্ডপ এবং মন্দির আশ্রমে যে হামলা ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রধান অভিযোগ হচ্ছে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য প্রচার করে মানুষকে, বেআইনি জনতাকে সংগঠিত হয়ে এই ধরনের কর্মকাণ্ড সংগঠিত করার ক্ষেত্রে প্ররোচিত করেছেন এবং তাকে এই ঘটনার অন্যতম ইন্ধনদাতা হিসাবে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে গতকাল জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছিলেন যে এই ঘটনার পেছনে কারা রয়েছেন এবং আর কারা এই ঘটনার কুশীলব, কারা অর্থ যোগানদাতা, কারা সামনে ছিল পেছনে ছিল, সবাইকে আইনের আওতায় আনার জন্য কমলের কে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিষয়ে আদালতে তারা আবেদন করবেন এবং প্রয়োজনে তাকে রিমান্ডে নেওয়া হবে। তারই প্রেক্ষিতে মধ্যরাতে পুলিশ সুপার আমাদেরকে গণমাধ্যম কর্মীদেরকে জানান যে কমল আদালতে ঘটনার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং তার স্বীকারোক্তিতে তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, যিনি নোয়াখালী বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য, একসময় বাণিজ্য উপদেষ্টা ছিলেন, তিনি সহ আরো 15 জন নেতার নাম উল্লেখ করেছেন এই ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এবং প্ররোচনার কারণে। তবে বাকি কারা রয়েছেন সে বিষয়ে সুস্পষ্ট কিছু পুলিশ সুপার জানাননি, যে তদন্তের স্বার্থে সব তথ্য এখনই দেয়া যাচ্ছে না বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং এই যে ঘটনাটি, এর ঘটনার সাথে আরো কারা রয়েছে এবং তদন্ত শেষে আরো বিস্তারিত তথ্য গণমাধ্যমের কাছে তুলে ধরা হবে বলে পুলিশ সুপার জানিয়েছেন। এদিকে বিএনপি তাদের নেতা কর্মীদেরকে এই মামলায় হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করছেন। এ হচ্ছে আমার কাছে সর্বশেষ। নোয়াখালী থেকে জানাচ্ছেন সহকর্মী আবু নাসের।
নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সহ 11 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। চট্টগ্রামে পূজা মণ্ডপে হামলার ঘটনায় 16 জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া রংপুরের পীরগঞ্জে হিন্দুপল্লীতে হামলার ঘটনায় 13 আসামিকে 3 দিন করে রিমান্ডে দেওয়া হয়েছে। চট্টগ্রামের জেএম সেন হল পূজা মণ্ডপে হামলার ঘটনায় গ্রেপ্তার 16 আসামিকে সোমবার মহানগর আদালতে তোলা হয়। এ সময় পুলিশ 16 আসামির 7 দিন করে রিমান্ড চায়। শুনানি শেষে বিচারক হোসেন মোহাম্মদ রেজা প্রত্যেকের 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল সহ 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাম্প্রদায়িক হামলার ঘটনায় 11 মামলায় এ পর্যন্ত 135 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফয়সাল ইনাম কমল কুমিল্লা জেলার পূজা মণ্ডপে কোরআন শরীফ রাখার ঘটনার ভিডিওটি আপলোড করা সহ অন্যান্য বিভিন্ন উস্কানিমূলক পোস্ট তার ফেসবুক পেজে পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে থাকে। তাকে রিমান্ডে নিয়ে এসে আমরা তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করব এবং এই ঘটনায়, এই উস্কানিতে, এই সংগঠনে, এই যে ভাঙচুরের ঘটনায় এর পেছনের থেকে কারা বা যারা ইন্ধন দিয়েছে তাদের নামগুলো আমরা বের করব এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আমরা নেব। এদিন রংপুরের পীরগঞ্জে হিন্দুপল্লীতে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার 13 আসামির 7 দিন করে রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে প্রত্যেকের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। হামলার ঘটনায় এ নিয়ে 50 আসামিকে রিমান্ডে নিল পুলিশ। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশজুড়ে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টিকারী গোষ্ঠীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সংগঠনগুলো। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেন, নতুন প্রজন্মের মাঝে অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করতে অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদের এগিয়ে আসতে হবে। শারদীয় দুর্গোৎসবে দেশের বিভিন্ন জেলায় ঘটে সাম্প্রদায়িক সহিংসতা। হামলা চালানো হয় বেশ কিছু মন্দির ও হিন্দু বাড়িতে। এর প্রতিবাদে সম্প্রীতি বাংলাদেশের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্প্রীতি সমাবেশে অংশ নেয় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী 80টিরও বেশি সংগঠন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বক্তারা বলেন, রাজনৈতিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে দেশজুড়ে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটছে। সাম্প্রদায়িক অপশক্তিকে নির্মূল করতে অসাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। যারা বাংলাদেশকে মিনি পাকিস্তান করতে চায় তাদের কেউ কেউ আপনাদের ভেতর ঢুকে গেছে। তাদের মুখোশের আড়ালের সেই রাজাকারের চেহারাটা আবার দেখুন। পৃথিবীর কোন অপশক্তিকে আপোষ দিয়ে মাথায় হাত বুলিয়ে কথা বলে কোনদিন ধ্বংস করা যায়নি। এটা একটি রাজনৈতিক ইস্যু। রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য স্বাধীনতা বিরোধী চক্র আবার মেতে উঠেছে। এদেরকে প্রতিহত করতে হবে। দোষীদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। এই দেশটি মুক্তিযুদ্ধের দেশ, এই দেশটি বঙ্গবন্ধুর দেশ, এই দেশটি বাঙালির দেশ এবং এই দেশটি সকল ধর্মপ্রাণ মানুষের দেশ। এটি হলো এক ধরনের রাজনৈতিক সাম্প্রদায়িকতা। যদি রাজনৈতিক সাম্প্রদায়িকতাই হয় তাহলে রাজনৈতিক শক্তিসমূহ যারা অন্ততপক্ষে অসাম্প্রদায়িক মানবিক চেতনায় বিশ্বাস করেন সেই মানুষগুলোকে নিঃসন্দেহে সহমত জ্ঞাপন করে এক স্টেজে আসতে হবে, এক মঞ্চে আসতে হবে। এই তরুণ প্রজন্মের মস্তিষ্ক মানসিকতাকে এই হত্যাযজ্ঞে লুটিয়ে দিয়ে কারা রাষ্ট্রকে বাধাগ্রস্ত করতে চায় তাদেরকে আমাদের খুঁজে বের করতে হবে। সাম্প্রদায়িক অপশক্তিকে নির্মূল করতে রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক দোষারোপের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 30 ডিসেম্বরের মধ্যে দলের মেয়াদ উত্তীর্ণ সাংগঠনিক জেলা, থানা, পৌরসহ সব পর্যায়ের কমিটি ভেঙে নতুন নেতৃত্ব গঠনের নির্দেশনা দিয়েছে বিএনপি। যোগ্য নেতৃত্ব তুলে আনতে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের নির্দেশনাও দিয়েছে দলের শীর্ষ পর্যায়ের নেতারা। জ্যেষ্ঠ নেতারা জানান, নির্বাচনের আগে আন্দোলনের বিষয়টি মাথায় রেখেই দায়িত্ব দেওয়া হবে নতুন কমিটিকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এরই মধ্যে দল গোছানোর কাজ শুরু করেছে বিএনপি। এক যুগেরও বেশি সময় ক্ষমতার বাইরে থাকা দলটি মনে করছে, নির্বাচনের আগে সারা দেশে শক্তিশালী কমিটি গঠন করতে পারলে সফল হবে দাবি আদায়ের আন্দোলন। জ্যেষ্ঠ নেতারা বলছেন, 30 ডিসেম্বরের মধ্যে কমিটি গঠন শেষ করতে এরই মধ্যে কাজ শুরু করেছেন কেন্দ্রীয় নেতারা। যারা
মানে এই আন্দোলন সংগ্রাম বা নির্বাচন এগুলি করতে গিয়ে যারা হামলা মামলা নির্যাতন এগুলির শিকার, তাদেরকে অগ্রাধিকার হয়তো দেওয়ার একটা কথা বলা আছে, যাতে করে আমরা ত্যাগী নেতাদের দ্বারাই আমাদের কমিটিগুলো আমরা করতে পারি। আমাদের যে কমিটিগুলো যে স্বাভাবিক কার্যক্রম তো সাংগঠনিক কার্যক্রম তো আমরা করতে পারি নাই, সুতরাং সেখানে তো একটা পিছিয়ে পড়ার কারণে কম সময়ের মধ্যে এগুলো সমাপ্ত করার একটা সিদ্ধান্ত তো আসতে হবে, সেটাই হয়েছে। এদিকে এরই মধ্যে ঢাকা সহ কয়েকটি জেলায় মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করেছে বিএনপি। সম্মেলনের মাধ্যমে উপজেলা কমিটি পৌর কমিটি গঠন করবে, তারপরেই আমরা জেলা কমিটি সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা করব। প্রশাসনের প্রতি আমাদের আহ্বান যে আপনারা আমাদেরকে অন্ততপক্ষে কোনো বাধার সৃষ্টি করেন না। নির্ধারিত সময়ের মধ্যেই ওয়ার্ড বিলুপ্ত হয়েছে, ওয়ার্ডের তথ্য সংগ্রহ হয়েছে, সম্মেলনও শুরু হয়ে গেছে। অচিরেই আপনি দেখবেন প্রথমে ঢাকা মহানগরের উত্তরের এই 56টি ওয়ার্ড ঘোষিত হবে, সাথে সাথে থানা পর্যায়েও নতুন কমিটি এই বছর অর্থাৎ ডিসেম্বরের ভিতর যে কোনো সময় ঘোষিত হবে। আমরা এখন পর্যন্ত নির্ধারিত সময়ে আছি। কমিটি গঠনের ক্ষেত্রে গঠনতন্ত্র অনুযায়ী এক নেতা এক পদ কার্যকরেরও নির্দেশ দিয়েছেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বায়োপসির পর তিনি এখন সুস্থ আছেন। তার শরীরে একটি লাম্প বা টিউমার শনাক্ত হওয়ায় এই পরীক্ষা করা হয় বলে জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, খালেদা জিয়া হৃৎপিণ্ড, ফুসফুস ও কিডনির জটিলতায় ভুগছেন। নানা জটিলতায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার সবশেষ শারীরিক অবস্থা জানাতে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও খালেদা জিয়ার চিকিৎসকরা জানান, দুপুরে খালেদা জিয়ার বায়োপসি করা হয়েছে, বর্তমানে তিনি সুস্থ আছেন। আমাদের যিনি ডাক্তার সাহেব, যিনি দুইজন যারা ছিলেন আপনার প্রসিডিউরের সময়, তারা দুজনই আমার দুই পাশে উপস্থিত করছেন। তারা আপনার নিশ্চিত করেছেন যে তিনি অত্যন্ত সুস্থ আছেন, এখন ভালো আছেন, অ্যান্ড শি ইজ আউট অফ এভরিথিং, অর্থাৎ কোনো রকম আপনার বিপদের কোনো সম্ভাবনাই নেই বলে তারা মনে করেন। খালেদা জিয়ার চিকিৎসক AZM জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শরীরে ছোট একটি টিউমার চিহ্নিত হয়েছে, সেটার অবস্থা পরীক্ষা করতেই অপারেশন থিয়েটারে তার বায়োপসি করা হয়। ছোট্ট একটা লাম্প আছে এক জায়গায়, এবং যেহেতু লাম্প আছে সেজন্য লাম্পের জন্য ওটার নেচার অফ অরিজিন জানতে হলে তাহলে বায়োপসি করা হবে। বায়োপসি একটা ডায়াগনস্টিক প্রসেসের একটা পার্ট, এবং এই প্রসেসটার পরবর্তী চিকিৎসা কি হবে সেই পরীক্ষার উপর বেস করে পরবর্তী চিকিৎসা নির্ধারিত হবে। বায়োপসি রিপোর্ট পাওয়ার পর বিএনপি প্রধানের পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরো থাকছে, ই কমার্স গ্রাহকের 214 কোটি টাকা ফেরত দেবে কেন্দ্রীয় ব্যাংক, নিবন্ধিত না হলে কোম্পানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত। তীব্র খাদ্য সংকটে আফগানিস্তানের অর্ধেকের বেশি মানুষ না খেতে পেয়ে মৃত্যু ঝুঁকিতে কয়েক লাখ। ভাইরাসবাহিত হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে রাজধানীর হাসপাতালগুলোতে। প্রতিদিন শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে 7 থেকে 10 জন। ছোঁয়াচে এই রোগে বেশিরভাগ সুস্থ হলেও অল্প কিছু রোগী মস্তিষ্কের জটিলতায় ভোগে। কাশি ও উচ্চমাত্রার জ্বর, সাথে গলা ব্যথা সহ খাবারে অরুচি, হাত, পা, মুখ বা জিহ্বায় পুঁজযুক্ত ঘায়ের মতো ফুসকুড়ি ফুট অ্যান্ড মাউথ ডিজিজের অন্যতম লক্ষণ। আগে রোগী কম আসলেও গত 4 মাসে শুধু বাংলাদেশ শিশু হাসপাতালেই সেবা নিয়েছে 200-র বেশি শিশু। এটা কিন্তু গতবারে কম ছিল, এর আগের বারে কিছু ছিল, এবারে একটু বেশি পরিমাণে হচ্ছে, এবং কিন্তু ক্লিনিক্যাল ফিচারটা কিছু চেঞ্জ হয়েছে। যেমন আগে হাত আমরা বলতাম হাত, হ্যান্ড, ফুট, মাউথ ডিজিজ, কিন্তু এবার কিন্তু এই ফুসকুড়িগুলো দেখা যায় বাটকেও হচ্ছে, বাটকেও বেশি পরিমাণ পাওয়া যাচ্ছে। ভাইরাল ইনফেকশন তো আসলে কোনো ট্রিটমেন্ট নেই, এটা হলো নিজে নিজেই 5 থেকে 7 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। খুব রেয়ার কেসে যে আমি কমপ্লিকেশনগুলো বললাম যে নখ উঠে যাবে অথবা ব্রেন ইনফেকশন হবে, এটা খুবই রেয়ার। জল বসন্তের কিছু উপসর্গ মিলে গেলেও ছোঁয়াচে এই রোগটিতে আক্রান্ত হওয়ার প্রথম সপ্তাহেই আশপাশে বেশি ছড়ায়। রোগীর সংস্পর্শ, গোটা থেকে বের হওয়া তরল, হাঁচি ও কাশির মাধ্যমে সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে।
রোগীকে কোনোভাবেই অ্যান্টিবায়োটিক না দেওয়ার পরামর্শ চিকিৎসকের। হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় এবং কোনো বাচ্চাদের যদি এই রোগটা হয়ে থাকে সেক্ষেত্রে বাচ্চাটাকে একটু আইসোলেট করে রাখতে হবে এবং যে সমস্ত মা বাবা অথবা যেই বাচ্চাটাকে কেয়ার নিচ্ছে তারা যেন নিজেদের হাত সাবান অথবা স্যাভলন দিয়ে পরিষ্কার করে ধোয়। শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর আপনার যদি জ্বর হয় জ্বরের সিরাপ দিবেন, যদি চুলকানি হয় তাহলে আপনি ডাক্তার চিকিৎসককে দেখিয়ে তার অ্যান্টিহিস্টামিন দিতে পারেন। কোনো ধরনের অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না, শুধুমাত্র সাপোর্টিভ ম্যানেজমেন্ট দিলেই হয়। 7 থেকে 10 দিনের চিকিৎসায় রোগটি ভালো হয়। জলবসন্ত একাধিকবার হওয়ার সম্ভাবনা না থাকলেও এই রোগটি বারবার হতে পারে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রাহক প্রতারণা বন্ধে শিগগিরই ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে বাণিজ্য মন্ত্রণালয়ে নিবন্ধন নিতে হবে। ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর দ্বারা নিবন্ধিত না হলে প্রতিষ্ঠান বন্ধ করা হবে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এছাড়া বিভিন্ন ই-কমার্সে গ্রাহকদের অগ্রিম হিসেবে দেয়া 214 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের এসক্রোতে আছে। সেই টাকা গ্রাহককে ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে জানান তিনি। দেশে ডিজিটাল কমার্স ব্যবসা ও সমস্যা বিষয়ে পর্যালোচনার জন্য বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে সচিবালয়ে বসে জরুরি সভা। বৈঠকে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, আগামী 3 মাসের মধ্যে দেশের সব ই-কমার্স প্রতিষ্ঠানের নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে। ব্যবসা ও ব্যাংকিং তথ্য দিয়ে নিবন্ধন করা না হলে প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। আমাদের ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা ইউবিআইডি বলে, সেইটার একটা সিদ্ধান্ত হয়েছে সমস্ত ব্যবসায়ীদের লাইসেন্স বা কোনো এরকম কিছু না, কিন্তু তাদেরকে একটা নিবন্ধনের মধ্যে নিয়ে আসা, জাস্ট আইডেন্টিফাই করার জন্য আইডেন্টিফিকেশন নাম্বার। তাদের সব আইডির জন্য তাদের কোনো এক্সট্রা খরচ নাই, শুধুমাত্র আমরা এটা একটা নিয়মের মধ্যে আনতে চাই। নিবন্ধিত যারা হবে না তাদেরকে তারা আউট অফ দি বিজনেস। 1 জুলাই থেকে এ পর্যন্ত বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানে গ্রাহকদের অগ্রিম পেমেন্টের 214 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে এসক্রো ব্যবস্থায় জমা আছে। গ্রাহকদের এ টাকা ফেরত দিতে আইনগত প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে। এই সংক্রান্ত যে আইনি জটিলতা বা যেটা রয়েছে সেটার ব্যাপারে আমরা কথা বলেছি, ব্যবস্থা নিচ্ছি, একটু সময় লাগবে, কিন্তু সেই লক্ষ্যেও কাজ করছে যাতে করে জুলাই থেকে যারা পেমেন্ট দিয়ে আটকে আছে, যাদের টাকা ফেরত পাচ্ছে না, বিভিন্ন কারণে ফ্রিজ করা হয়েছে বা যাই হোক, সেটা ক্লিয়ার করে তারা যেন পায়। গ্রাহকের পণ্য পাওয়া নিশ্চিতে কেন্দ্রীয়ভাবে পণ্যের ট্র্যাকিং প্ল্যাটফর্ম বা CLTP এবং সেন্ট্রাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম চালু থাকবে। এর মাধ্যমে যে কোনো গ্রাহক সহজেই অভিযোগ দিতে পারবে এবং তা দ্রুত সমাধান করা হবে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কামরাঙ্গীর চরে আদি বুড়িগঙ্গা দখল করে নির্মিত 28টি ছোট বড় স্থাপনা উচ্ছেদ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। এর মধ্যে 3 তলা ও 2 তলা একটি বাড়িও রয়েছে। সকাল 10টার দিকে কালুনগর মৌজায় দ্বিতীয় দিনের মতো এই অভিযানে দখলমুক্ত করা হয়েছে 1 একর ভূমি। এই অভিযানে BIWTA এর সঙ্গে অংশ নেয় জেলা প্রশাসনও। 2 যুগেরও বেশি সময় ধরে বেদখল হয়ে আছে আদি বুড়িগঙ্গা। নদীর জায়গা দখল করে গড়ে উঠেছে বহুতল ভবন, নির্মাণ করা হয়েছে আবাসিক স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান। দীর্ঘদিন পর এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে BIWTA ও জেলা প্রশাসন। তবে স্থানীয়দের দাবি, নিয়মিত খাজনা ট্যাক্স দিলেও কিভাবে অবৈধ হলেন তারা। পাশাপাশি পান্না ব্যাটারি ও মেটাডোর কোম্পানিও আদি বুড়িগঙ্গা দখল করেছে, তাদের কেন উচ্ছেদ করা হচ্ছে না সে প্রশ্নও তুলেছেন তারা। খাজনা নেন, সেক্ষেত্রে আমার জমি না, আমার জমি হলে খালুক আমি বিল্ডিং করে, এটা কার ব্যাপার? আপনার যদি লাগে আপনি আমাদের কিনা নেবেন, আগে যেরকম নিছেন। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটরা বললে ওনারা বলে কোর্টে যাইয়া রিপোর্ট করেন, কোর্টকে বলেন। খাত জমি হইলে এটা রেজিস্ট্রি হবে, হইলো কিভাবে? এটা নামজারি হলো কিভাবে? মেট্রোডের জায়গা খালের মিরে পড়ে রয়েছে, পাবলিকের জায়গা ভাঙে, পাবলিকের জায়গা উদ্ধার করে। এ প্রশ্নের জবাবে BIWTA বলছে আপাতত কালুনগর মৌজায় অভিযান চালাচ্ছেন তারা। ওই 2 কোম্পানি পড়েছে কামরাঙ্গীর চর মৌজায়, তবে পান্না ব্যাটারি ও মেটাডোরের দক্ষিণ অংশ পড়েছে নদীর জায়গায়। 10-15 দিনের মধ্যে আমরা কামরাঙ্গীর চর মৌজা উচ্ছেদ অভিযান আরম্ভ করব। তখন ছোট বড়
সেটা আমাদের বিবেচ্য বিষয় হবে না, কারণ আপনারা এর আগেও দেখেছেন জেলা প্রশাসন ও বিআইডব্লিউডি যৌথভাবে ঢাকার চারপাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করে, সেখানে অনেক বড় এমপি স্থাপনাও ছিল, অনেক বড় প্রভাবশালীদের স্থাপনাও ছিল, সবই আমরা নদীর স্বার্থে গুড়িয়ে দেওয়া হয়েছে। এখানেও যদি সেরকম কোনো স্থাপনা থাকে আমরা অবশ্যই সেটা আমরা টাচ করব। আদিপুরিগঙ্গা নিয়ে বড় ধরনের উন্নয়ন প্রকল্প নিতে চায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ব্যবসা নির্ভর কামরাঙ্গীর চরের চিত্র পাল্টে দিতে এই উদ্যোগ ডিএসসিসির। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় জোয়ারের পানিতে তলিয়ে যায় চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল। এরপর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার মাঝে ভোগান্তি বাড়ে কয়েক গুণ। বছরের পর বছর এই সমস্যার নিত্যসঙ্গী রোগী ও হাসপাতালের কর্মকর্তাদের। হাসপাতালটির পরিচালনা পরিষদ নির্বাচনে এবার সমস্যা সমাধানে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। 1979 সালে ছোট্ট পরিসরে যাত্রা শুরু আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের। এরপর বিভিন্ন জনের সহায়তায় এটি এখন 850 শয্যার পূর্ণাঙ্গ বেসরকারি জেনারেল হাসপাতাল। চালু আছে একটি মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট ও ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ এর কার্যক্রম। হাসপাতালের প্রধান সমস্যা জলাবদ্ধতা। বৃষ্টি আর জোয়ার হলেই তলিয়ে যায় কোমর পানিতে। এতে সেবা কার্যক্রম ব্যাহতের পাশাপাশি দুর্ভোগ বাড়ে রোগী ও স্বজনদের। এই হাসপাতালে রোগী নিয়ে আসেন, তারা অসম্ভব ভোগান্তিতে পড়েন এই বর্ষাকালে এবং জোয়ারের সময়। আশা করি এই জলাবদ্ধতা নিরসন করবেন, আপনারা যে জয় হয়ে থাকেন। এই মহাসংকট মাথায় নিয়ে আগামী 30 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে হাসপাতালটির কার্যনির্বাহী কমিটির নির্বাচন। একটা গতিশীল নেতৃত্ব আসুক, সাহসী নেতৃত্ব আসুক, যে ওনাদের সুদূর প্রসারী কর্মপরিকল্পনা। এবার নির্বাচনে 24টি পদের বিপরীতে 2টি আলাদা প্যানেল ও স্বতন্ত্র হিসেবে অংশ নিচ্ছে 51 জন প্রার্থী। হাসপাতালটিকে বিশ্বমানের করে গড়ে তোলার স্বপ্নই দেখাচ্ছে সবাই। জলবদ্ধতার জন্য আমরা ইতিমধ্যেই আমাদের এখানে পুরনো বিল্ডিংয়ের নিচের তলা যে কার্যক্রমগুলো, আউটডোরগুলো আমরা টোটালি শিফট করে ফেলেছি। সরকার যে পদক্ষেপ নিয়েছেন, আর্মিকে দিয়েছেন, আশা করি সুইচ গেট হলে পানিটা বন্ধ হয়ে যাবে। করোনাকালীন আমরা আমাদের এই প্যানেলের লোকজন প্রচুর কষ্ট স্বীকার করে চট্টগ্রামবাসী প্রায় 10,000 মানুষের অধিক মানুষকে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে বাড়িতে পাঠিয়েছেন। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন অন্তত 10,000 আজীবন সদস্য, যাদের মধ্যে আছেন খ্যাতিমান চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক সহ নানা পেশাজীবীরা। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বর্ষার বিদায়ের সাথে সাথে ভোরের শিশির জানান দিচ্ছে প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। দিনে গরম পড়লেও সূর্যডুবির পরপরই শুরু হয় শীতের আমেজ। গরম কাপড়ে শীত নিবারণের প্রস্তুতি নিচ্ছেন অনেকে। বৃষ্টি কম হয়, এবার শীতের তীব্রতা বাড়তে পারে বলছেন আবহাওয়াবিদরা। কুয়াশার চাদর সরিয়ে পূবের আকাশে উঁকি দিচ্ছে সূর্য। সকালের আকাশে ছড়াচ্ছে মিষ্টি রোদের বারতা। রংপুরের পথঘাট ও ফসলের মাঠ জুড়ে ভোরের শিশির জানান দিচ্ছে শীতের পরিবেশ। ভোরে কুয়াশাচ্ছন্ন থাকলেও সূর্য উঠলে অনুভূত হচ্ছে গরম। এতে কিছুটা অস্বস্তি থাকলেও শীতের আগমনে খুশি সাধারণ মানুষ। উত্তরাঞ্চলে ঠান্ডা মোটামুটি নেমে গেছে। রাত্রির দিক 12টার পর থেকে ঠান্ডা লাগে, ঠিক আছে। এখন পর্যন্ত ঠান্ডা, এখন তো কুয়াশা পড়তেছে, শীত পড়তেছে। সুন্দর মজা লাগে সকালবেলা একটু হাঁটলেই। বৃষ্টি কম হয় এবার শীত জেঁকে বসবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এবং শীতের সাথে সাথে কিন্তু কুয়াশাটা আমাদের এই রিজনটাতে খুব বেশি ইফেক্ট করে, যেটা অলরেডি আমাদের পঞ্চগড় তেঁতুল এই রিজনটাতে খুব বেশি পরিলক্ষিত হচ্ছে এবং সন্ধ্যার পর থেকে শুরু করে মোটামুটি ভোর পর্যন্ত এই সময়টাতে কিন্তু খুব বেশি এই কুয়াশাটা পরিলক্ষিত হচ্ছে। ভোরে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে দিনাজপুরের মাঠঘাট বিল। ভারী শিশিরপাত জানান দিচ্ছে এ জনপদে তীব্র আগমনী বার্তা। বৃষ্টি হওয়ার কারণে শীতটা অনেকটা বাড়ছে, যার কারণে ঠান্ডা লাগছে। আমার ঠান্ডা লাগছে মোটামুটি আজ করে শীত পরে সকাল করে পরে। উত্তরের জেলা পঞ্চগড়েও শীতের আমেজ স্পষ্ট। ঠান্ডা নিবারণে তাই সকাল সন্ধ্যা গরম কাপড় পরে বের হচ্ছেন শ্রমজীবীরা। শীতের আগমনীতে আগাম প্রস্তুতি নিচ্ছেন কুড়িগ্রামের মানুষ। আবহাওয়ার এই পরিবর্তনে অনেক জেলাতেই বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আবনমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরিশাল মহানগরীর সুরভি পাম্প থেকে আমতলা পর্যন্ত 4 কিলোমিটার সড়ক 4 লেনে উন্নতি করেও তা কোনোই কাজে আসছে না। সড়কের 2টি লেন প্রকাশ্যে দখল করে আছে বাস, ট্রাক, 3 হুইলার। উচ্ছেদ চালানো হলেও আবার হচ্ছে পুনর্দখল। সড়কটি যানজট চলে আসছে বছরের পর বছর। সিটি কর্পোরেশন দায়ী করেছে ট্রাফিক পুলিশকে, ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ট্রাফিক পুলিশ।
2015 সালে বরিশাল নগরীর কাশীপুরে সুরভি পাম্প থেকে আমতলা পর্যন্ত সড়কটি 4 লেনে উন্নীত করা হয়। যুক্ত হয় ডিভাইডার, ড্রেন, ফুটপাত সহ সৌন্দর্য বর্ধনের বিভিন্ন অনুষঙ্গ। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল বর্ধিত 2 পাশের লেনে চলাচল করবে নগরীর ছোট যানবাহন, আর মূল লেনে চলবে দূরপাল্লার ভারী যানবাহন। অথচ পুরো 2 লেন দখল করে চলছে গাড়ি পার্কিং, বাজার, ব্যবসা বাণিজ্য। এই অবস্থায় ছোট বড় সব যানবাহন মূল মহাসড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। 4 লাইন হয়েছে ঠিকই, কিন্তু যানজট মুক্ত নয়, অথচ যানজট বেজেই আছে। সুযোগ স্টেশন থেকে রাখতেছে, সুযোগ না দিলে তো কেউ রাখতে না। হয়তো 2-1 দিন খালি করে দেয়, আবার সেই রকমের আবার 2-1 দিন বাদেই আবার সেই রকমের রাস্তা তাদের দখলে চলে যায়। আমরা 2 লাইন ব্যবহার করতে পারি, যার কারণেই এত যানজটের সৃষ্টি হয়। বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, ট্রাফিক বিভাগ সঠিকভাবে দায়িত্ব পালন করলে এমন পরিস্থিতি সৃষ্টি হতো না। তবে দ্রুতই রাস্তা দখলমুক্ত করে নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করার আশ্বাস ট্রাফিক বিভাগের। 5 মাস আগে একটি ঝটিক অভিযান চালিয়েছিলাম এই 2 লেন এর অবৈধ দখল অপসারণের জন্য, এবং সেগুলো অপসারিত সে সময় হয়েও ছিল। মাসখানেক এই 2 লেন পরিষ্কারও ছিল, আবার ধীরে ধীরে আসছে। আমরা চেষ্টা করছি যে যাতে করে মূল রাস্তার উপর, সড়কের উপরে বাসগুলো না দাঁড়াতে পারে। আমাদের রেগুলারই আমরা যে মালিক সমিতি এবং শ্রমিক সমিতি আছে তাদের সাথে কথা বলছি, এবং আইনানুগ যে ব্যবস্থাগুলো আছে এগুলো আমরা গ্রহণ করছি। 29 কোটি টাকা ব্যয়ে 4 লেনের 4 কিলোমিটার এই রাস্তা নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে শুরু হয়েছে ইলিশ শিকার। এর মধ্যে মাছ আসতে শুরু করেছে আড়তে। আর জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, বরিশালে ইলিশ কি পরিমাণে ধরা পড়ছে, আর জেলে আড়তদাররা কি বলছেন? দেখুন, আজকে সকালে বরিশালে ইলিশ মোকামে ইলিশ এসেছে। সঙ্গত কারণেই বোঝা যায় যে আসলে অভিযান কি চলেছিল। কালকে রাতে 12টায় অভিযান শেষ হলে সেই অভিযানের ইলিশ বরিশাল ঘাটে এত সকালে পৌঁছার কথা না। আর ইলিশের চেহারা বলে দেয় যে কত বড় অসহায় ইলিশ এসেছে। অর্থাৎ 2-3 দিন 4 দিন আগে ধরা ইলিশ যে এটি আর কাউকে বলে দিতে হয় না, তার অসহায়ত্ব চেয়ে থাকা থেকে বোঝা যায় যে ওনাকে ধরা হয়েছিল অনেক আগে। অর্থাৎ নগদ ইলিশ যেটাকে আমরা বলে থাকি, সেই ইলিশ কিন্তু আজকে ঘাটে এখনো আসে নাই, কিন্তু ইলিশ এসে গেছে। এই ইলিশগুলোকে সাধারণত বরিশালের ভাষায় ভেলকা ইলিশ বলা হয়। অর্থাৎ বরিশালের যারা স্থানীয় তারা আগামী 2-3 দিন কেউ ইলিশের বাজারে আসবেও না এবং ইলিশ কিনবেও না। আপনি দেখুন, 1 কেজি ওজনের ইলিশ যেগুলো, সেগুলোর দাম চলছে 35,000 টাকা মন। হ্যাঁ, যেগুলো থাকার কথা 70 থেকে 80,000 টাকা মন। তো বোঝাই যায় যে আসলে ইলিশগুলো কবে ধরা হয়েছিল। আর বাস্তবতা যদি বলি, আমি এখন দাঁড়িয়ে আছি ইলিশ মোকামের ঘাটে। তো সেখান থেকে এখন পর্যন্ত যে বড় বড় নদী এবং সমুদ্রগামী ট্রলার যেগুলো রয়েছে, হ্যাঁ, সেগুলো কিন্তু এখনো ঘাটই ছাড়তে পারেনি। অর্থাৎ আপনি দেখুন, সমস্ত ট্রলার গুলো ঘাটে বাঁধা আছে। এগুলো সমস্ত প্রস্তুতি নিয়ে হয়তো আজ দুপুর নাগাদ বরিশাল ঘাট ছাড়তে পারে। তো বরিশাল ঘাট ছাড়লে তার অন্তত 7-8 দিন 10 দিন সময় লাগবে এই যে মাছ শিকার করে আবার ফিরতে। আর ছোট ছোট যেগুলো ট্রলার আছে, যেগুলো সাগর মোহনা বা নদীতে, বিভিন্ন নদীতে জাল ফেলবে, তো সেগুলো জাল টানতে তো একটা সময় লাগে। এই সময়ের মধ্যে যে ইলিশ আজকে বরিশালে এসেছে, এটা একেবারে হাস্যকর। আমি জিজ্ঞেস করেছিলাম যারা মৎস্য বিভাগের আছেন তাদেরকে যে এই ইলিশ এলো কোত্থেকে, এই কয়েক ঘন্টার মধ্যে এনে। তারা বলেছেন কালকে রাতে ওরা শিকার করেছে এবং ইলিশ পেয়েছে। তো এখন আসলে এই কথার তো কোনো উত্তর নেই। বাস্তবতা হচ্ছে আজকে বাজার ইলিশে ছেয়ে যাওয়া, অর্থাৎ ভেলকা ইলিশে বাজার ছেয়ে যাওয়া, এটি হচ্ছে একটি ইন্ডিকেটর, যেটি হচ্ছে যে অভিযান ভালো মতো হয়নি। তো এটা হচ্ছে যারা জেলে আছে তাদের কথা, তাদের কানে কানে কথা বলে সব কথা জানা যায়। এই হচ্ছে এখানকার বাস্তবতা, এর বাইরে আর কিছুই নেই। বরিশাল থেকে জানাচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। পাবনার ঈশ্বরদীর রূপপুর এখন বদলে যাওয়া এক জনপদ। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরুর পর গত কয়েক বছরে নানা অবকাঠামো গড়ে ওঠা আর বিদেশি কর্মীদের অবস্থানে রূপপুর এখন মিনি রাশিয়ায় পরিণত হয়েছে। ভাবের আদান প্রদান আর সংস্কৃতি বিনিময়ে ভাষা শিখছে একে অপরের।
2013 সালে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাশিয়ার সরকারি পরমাণু সংস্থা রোসাটমের সহযোগিতায় চলছে কাজ। প্রকল্পে 5,000-এর বেশি রুশ বিশেষজ্ঞ, প্রকৌশলী ও কর্মকর্তা কাজ করছেন। তাদের কারণে বদলে গেছে ঈশ্বরদী, রূপপুর সহ আশপাশের হাটবাজার, দোকানপাট ও রেস্তোরাঁগুলোর পরিবেশ। রূপপুর প্রকল্পের আশপাশের এলাকায় এখন বাংলার পাশাপাশি শোনা যায় রুশ ভাষাও। রুশদের অনেকে টুকটাক কথা বলতে পারেন বাংলায়। স্থানীয়রাও কিছুটা রপ্ত করেছেন রুশ ভাষা। যতটুকু ব্যবসায়ীরা পারতেছে যে তাদের ভাষা অনুসারে এই নামগুলা অনুকরণ করতেছে। যে কোনো জিনিস ওরা খুব ভালোভাবে সুন্দরভাবে দেখে শুনে নিতে পারতেছে, বাস ওদের সাথে আমাদের একটা অন্যরকম রিলেশন হয়ে গেছে। প্রথম যে সমস্যাগুলো ছিল রাশিয়ানদের সাথে কথা বলতে চলতে, এখন রাশিয়ানরা আমাদের কথা বুঝে। সাংস্কৃতিক বিনিময়ের পাশাপাশি স্থানীয়দের আতিথেয়তায় মুগ্ধ রূপপুর প্রকল্পে কর্মরত রুশরা। ভালো আছি। ভালো। ভেরি গুড at least না। Всем добро пожаловать в Bangladesh। উনি বলতেছে এখানের জায়গাটা খুবই পছন্দ করছে, এখানের খাবার দাবার খুবই ভালো, আমাদের লোকগুলা খুবই অতিথিপরায়ণ। রূপপুরে তৈরি হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। প্রকল্প ঘিরে কর্মসংস্থান হয়েছে বহু মানুষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঠাকুরগাঁওয়ের এক উদ্যোক্তার তৈরি ব্লক পার্কিং টাইলস পেয়েছে বেশ জনপ্রিয়তা। বর্তমানে নিজ এলাকার বাইরে দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে এই টাইলস, কিন্তু পুঁজির অভাবে ব্যবসার আকার বড় করতে পারছেন না শান্তিনগর এলাকার এই উদ্যোক্তা। সহযোগিতা পেলে ব্যবসা বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান তৈরিতে আশাবাদী তিনি। 2011 সালে প্রকৌশল বিদ্যায় স্নাতক শেষ করে 2016 সালে চাকরির জন্য কাতার যান ঠাকুরগাঁও শহরের শান্তিনগর এলাকার মোস্তাফিজুর রহমান শিমুল। সেখানে কাজ করেন একটি পার্কিং টাইলসের কোম্পানিতে। পরে দেশে ফিরে নিজে টাইলস উৎপাদন শুরু করেন। প্রধান কাঁচামাল সিমেন্ট, বালু ও নুড়ি পাথর সহজলভ্য হওয়ায় এই উদ্যোগ নেন শিমুল। এই কারখানায় মাত্র 2 লাখ টাকা পুঁজিতে 2021 সালের জানুয়ারিতে বাণিজ্যিকভাবে পার্কিং টাইলস উৎপাদন শুরু করেন তিনি। প্রথমে একজন শ্রমিক নিয়ে শুরু হলেও এখন কাজ করছেন 17 জন। সারা বাংলাদেশেই আমাদের প্রোডাক্টটাকে সরবরাহ করব, যেহেতু আমরা নিজস্ব আমাদের প্রোডাকশন, আমাদের নিজস্ব প্রস্তুত আমরা করতেছি, সেহেতু আমাদের প্রথম কনসেপ্ট হচ্ছে আমরা প্রোডাক্টের গুণগত মানসম্মত রাখবো। তবে অর্থের অভাবে কারখানাটি আরও বড় করতে পারছে না বলে জানিয়েছেন এই উদ্যোক্তা। ব্যবসার আকার বড় করা গেলেও আরও কর্মসংস্থান হবে বলে আশা তার। এদিকে সম্ভাবনাময় এই খাতে সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলার বিসি কর্মকর্তা এবং ব্যবসায়ীদের সংগঠনের। তার এই কারখানায় বর্তমানে অনেকেরই কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। আমরা আশা করছি যে সে সরকারিভাবে যদি আরও একটু এখানে প্রণোদনা বা সহযোগিতা পায়, যে কোনো ব্যাংক থেকেও যদি কোনো ধরনের ফ্যাসিলিটিস পায়, তাহলে এটা আরও বড় করতে পারবে। ফুটপাথগুলো থেকে শুরু করে মানুষের বিভিন্ন ফ্লোরগুলো, গ্যারেজ ফ্লোর থেকে শুরু করে অন্যান্য সব ফ্লোরগুলোতে এই বিভিন্ন রঙের এই টাইলসটা এখন ব্যবহার করা হচ্ছে। এই উদ্যোগটাকে এবং প্রকল্পটাকে উত্তরোত্তর বাড়ানোর জন্য যত প্রকারের হেল্প লাগুক না কেন সেগুলো আমরা করে থাকব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সুদানে অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভের সময় সেনাদের গুলিতে আহত 7 জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় 150 জন। সরকার ভেঙে দিয়ে সেনাবাহিনীর জরুরি অবস্থা জারির পর রাজধানী খার্তুম সহ দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়। এদিকে সুদানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন, জার্মানি ও আরব লীগ। সোমবার ভোরে সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদোকের বাড়ি ঘিরে ফেলে সেনাবাহিনীর একটি দল। প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তারের পর গৃহবন্দী করা হয়েছে বলে জানায় দেশটির তথ্য মন্ত্রণালয়। বার্তা সংস্থা রয়টার্স বলছে, সেনা অভ্যুত্থানের পর এর সমর্থনে বিবৃতি দিতে অস্বীকৃতি জানানোয় প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজনৈতিক সংকটে টালমাটাল দেশটিতে সেনা অভ্যুত্থানের পর টেলিভিশনে ভাষণ দেন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তেহ বুরহান। দেশে জরুরি অবস্থা জারির ঘোষণা দেন তিনি। স্বচ্ছ ও অবাধ নির্বাচনের মাধ্যমে সম্পূর্ণ বেসামরিক রাষ্ট্রে পৌঁছানোই আমাদের লক্ষ্য, আর তা অর্জিত না হওয়া পর্যন্ত আমরা এমন পদক্ষেপ নিয়েছি যা ডিসেম্বর বিপ্লবের পথকে রক্ষা করেছে। তাই আমরা দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছি। সেনাবাহিনীর ক্ষমতা দখলের কারণ হিসেবে দেশের চলমান রাজনৈতিক কোন্দলকে দায়ী করেন বুরহান। দেশের গণতন্ত্র ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে সুষ্ঠু নির্বাচনের আশ্বাসও দেন তিনি।
সুদান এখনো আন্তর্জাতিক সব চুক্তি এবং বেসামরিক শাসনে ফিরতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে দেশের বর্তমান কাউন্সিলের বিলুপ্তি, এর সদস্যদের বরখাস্ত, মন্ত্রিসভা ভেঙে দেয়া এবং প্রাদেশিক গভর্নরদের মেয়াদের সমাপ্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে রাজধানী খার্তুম সহ বিভিন্ন স্থানে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। গোলাগুলিতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন সড়কে চলছে সেনা টহল। দীর্ঘদিনের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে 2019 সালে ক্ষমতাচ্যুত করার পর সুদানে সামরিক বেসামরিক নেতৃবৃন্দ নিয়ে গঠন হয় অন্তর্বর্তী সরকার। তবে সম্প্রতি তাদের বিভিন্ন পক্ষের মধ্যে বিবাদ চরমে পৌঁছে। গত সেপ্টেম্বরে অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা চালান বশির অনুগতরা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রেকর্ড মাত্রায় পৌঁছেছে পৃথিবীর বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব। সোমবার জাতিসংঘের জলবায়ু বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন জানায় 2020 সালে আরও বেড়েছে বাতাসে ক্ষতিকর গ্যাসের ঘনত্ব। গত বছর করোনা মহামারীর কারণে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন চলার পরও প্রতি মিলিয়ন ঘনফুট বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ছিল 413.2 পার্টস। গত এক দশকে এত বেশি কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি বায়ুমণ্ডলে লক্ষ্য করা যায়নি বলছেন বিশেষজ্ঞরা। এছাড়া রেকর্ড হারে বেড়েছে মিথেন এবং নাইট্রো অক্সাইডের পরিমাণও। এদিকে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবেলায় অনুন্নত দেশগুলোকে দেয়া সহায়তার প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে ধনী দেশগুলো। বিশ্বে করোনা একদিনে 4,900 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 3,12,000 জন রোগী। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 49,69,000। এ পর্যন্ত শনাক্ত 24,47 লাখের বেশি। একদিনে সবচেয়ে বেশি মৃত্যু এবং শনাক্ত হয়েছে রাশিয়ায়। দেশটিতে 24 ঘন্টায় মারা গেছে 1,069 জন। নতুন শনাক্ত প্রায় 40,000। এদিকে সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে আগামী 8 নভেম্বর থেকে যুক্তরাজ্য, ইউরোপ, চীন ও ভারতের পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেওয়া হবে। তবে টিকার 2 ডোজ প্রাপ্তরাই শুধু সুযোগ পাবেন ভ্রমণের। 18 বছর বয়সের নিচে ভ্রমণকারীদের অবশ্যই করোনা পরীক্ষার নেগেটিভ সনদ থাকতে হবে। ছায়াপথের বাইরে প্রথম গ্রহের উপস্থিতি প্রমাণ পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। নাসার চন্দ্র এক্স রে টেলিস্কোপের সাহায্যে আবিষ্কৃত সম্ভাব্য গ্রহটির অবস্থান মেসিয়ার 51 গ্যালাক্সিতে। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন এটি মিল্কি ওয়ে থেকে প্রায় 28 মিলিয়ন আলোকবর্ষ দূরে। মূলত গতিপথের ওপর ভিত্তি করে নতুন ফল ঘোষণা করেছে নাসা, যেখানে নক্ষত্রের সামনে গ্রহটি নক্ষত্রে কিছু আলো আটকে ফেলে এবং উজ্জ্বলতায় তার বৈশিষ্ট্য ছেড়ে দেয়, যা টেলিস্কোপ দ্বারা শনাক্ত করা যায়। সাধারণ এই কৌশলটি ব্যবহার করে হাজার হাজার এক্সোপ্ল্যানেট খুঁজে বের করা হয়েছে। তবে নতুন গ্রহের বিষয়টি প্রমাণ হওয়ার জন্য আরও তথ্যের প্রয়োজন বলে মনে করেন জ্যোতির্বিদরা। উল্লেখ্য, এখন পর্যন্ত প্রায় 5,000 এক্সোপ্ল্যানেট খুঁজে পাওয়া গেছে, যার সবগুলোই ছায়াপথের ভেতরে অবস্থিত। হংকংয়ে কার্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। চীনের জাতীয় নিরাপত্তা আইনের ঝুঁকির কারণে এই পদক্ষেপ বলছে মানবাধিকার সংগঠনটি। চীনের নতুন আইনে বিচ্ছিন্নতা, বিদ্রোহ, সন্ত্রাসবাদ ও বিদেশি বাহিনীর সঙ্গে যোগসাজশ অপরাধ হিসেবে বিবেচিত হবে। সমালোচকেরা বলছেন এই আইনের উদ্দেশ্য ভিন্ন মতকে দমন করা। তবে বেইজিং বলছে স্থিতিশীলতা বজায় রাখতে এই উদ্যোগ। 40 বছরের বেশি সময় ধরে হংকংয়ে কার্যক্রম পরিচালনা করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বর্তমানে সেখানে তাদের 2টি কার্যালয় আছে, একটি শহরের জন্য, অন্যটি বিস্তৃত গ্রাম অঞ্চলে। শহরে সেবা দেয়া কার্যালয়টি বন্ধ হবে আগামী 31 অক্টোবর, আর আঞ্চলিক কার্যালয়টি বন্ধ হবে এই বছরের শেষে। মিয়ানমারে জান্তা বিরোধী হামলা সংঘর্ষে গত কয়েকদিনে 50 জনের বেশি সেনা নিহত হয়েছে। হতাহত হয়েছে বেসামরিক মানুষও। সোমবার দেশটির সংবাদ মাধ্যম ইরাবতী জানায়, জান্তার বিরুদ্ধে সেনা শাসন বিরোধী গোষ্ঠীগুলোর প্রতিরোধ লড়াই জোরদার হয়েছে। মান্দালয়, ইয়াঙ্গুন, সেগিং, মাগুই, এয়ারবতী সহ বিভিন্ন শহর এবং কায়া ও শান রাজ্যে জান্তা সেনাদের সঙ্গে তুমুল লড়াই হয়েছে বিরোধীদের। ইরাবতী জানায়, সাগাইয়িং অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে প্রতিরোধ যোদ্ধারা রোববার অভিযান চালায়। 2 ঘন্টা ধরে চলা সংঘর্ষে অন্তত 5 সেনা নিহত ও 1 প্রতিরোধ যোদ্ধা আহত হয়। এর আগে শনিবার পিপলস ডিফেন্স ফোর্স PTFS এর 8টি দল একযোগে জান্তা সেনাবহরে চলার পথে মাইন পুঁতে রাখে। এতে 15 সেনা নিহত ও 2 সাঁজোয়া যান ক্ষতিগ্রস্ত হয়। সৌদি আরবের তৎকালীন বাদশাহ আবদুল্লাহকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে। বিষাক্ত আংটি ব্যবহার করে বাদশাকে
হত্যা করতে চেয়েছিলেন তিনি। সিবিএস নিউজকে দেয়া 60 মিনিটের সাক্ষাৎকারে এই অভিযোগ করেন দেশটির সাবেক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা সাদ আল জাবরি। তিনি জানান 2014 সালের এক বৈঠকে সালমান তার চাচাতো ভাই ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন নায়েফকে বাদশাহ আবদুল্লাহকে হত্যার ব্যবস্থা করার পরামর্শ দেন। বাবার জন্য সিংহাসন দ্রুত খালি করতে চান বলে নায়েফকে জানান তিনি। সালমান বলেন তার থেকে রাশিয়া থেকে আনা একটি বিষাক্ত আংটি আছে, শুধু একবার করমর্দন করলেই মৃত্যু নিশ্চিত। তবে জারবিকে সরকারের অসম্মানিত কর্মকর্তা আখ্যা দিয়ে অপরাধ ধামাচাপা দিতে দীর্ঘদিন বানোয়াট ও মিথ্যা তথ্য দিচ্ছেন বলে জানায় সৌদি সরকার। 2017 সাল থেকে কানাডায় পালিয়ে আছেন জাবরি। শীত আসার আগেই জরুরি পদক্ষেপ না নিলে আফগানিস্তানের কয়েক লাখ মানুষকে অনাহারে থাকতে হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP বলছে তীব্র খাদ্য সংকটে দিন কাটাচ্ছে দেশটির জনগোষ্ঠীর অর্ধেকের বেশি মানুষ, যার সংখ্যা প্রায় 2.28 লাখ। এছাড়া 5 বছরের কম বয়সী 32 লাখ শিশু পুষ্টিহীনতায় ভুগতে পারে বলে আশঙ্কা WFP এর। সংস্থাটির নির্বাহী পরিচালক ডেভিড বিসলে জানান, বর্তমান বিশ্বে ভয়াবহ মানবিক সংকটের মধ্যে থাকা দেশগুলোর অন্যতম আফগানিস্তান। না খেতে পেয়ে মৃত্যু ঝুঁকিতে রয়েছেন সেখানকার কয়েক লাখ মানুষ। গত 15 আগস্ট তালেবান ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তানের অর্থনীতিতে ধস নামে। সংকট মোকাবেলায় ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তালেবান সরকার। তালেবান ক্ষমতা দখলের 2 মাস পেরিয়ে গেলেও উদ্বেগ কাটেনি আফগানদের মাঝে। বিশেষ করে নতুন শাসন ব্যবস্থার সাথে মানিয়ে নিতে পারছেন না দেশটির যুব সমাজ। তালেবান আতঙ্কে নিজেদের 18 বছর বয়সী আফগান নাগরিক আহমেদ ফাহিম, যার শৈশব কৈশোর পুরোটাই কেটেছে পছন্দের পশ্চিমা জামা কাপড়ে, কিন্তু ঘরের ক্যাবিনেট ভর্তি এইসব পোশাক আর পরতে পারে না ফাহিম। জন্মের পর এই প্রথম তালেবান শাসনের মুখোমুখি ফাহিম। তালেবান আতঙ্কে বাইরে বের হলে তাকে পরতে হয় আফগানিস্তানের ঐতিহ্যবাহী কাবলি পোশাক। আমার বেশিরভাগ জামা কাপড় জিন্স ও টি শার্ট, কিন্তু তালেবানের ভয়ে আমি এগুলো আর পরতে পারি না। এখন এগুলো পুড়িয়ে ফেলা ছাড়া আমার কাছে আর অন্য কোনো বিকল্প নেই। মানুষের মাঝেই পরিবর্তন প্রভাব ফেলেছে সংশ্লিষ্ট ব্যবসাতেও। তালেবান ক্ষমতায় আসার পর কেউ আর পশ্চিমা পোশাক কিনছে না। আমরা পুরো গ্রাহক শূন্য হয়ে পড়েছি। শুধুমাত্র বিয়ের জন্য কিছু মানুষ এখন এইগুলো ক্রয় করছে। শুধু পোশাক নয়, তালেবান আতঙ্কে নিজেদের জীবনযাত্রার ধরন পুরোটাই পরিবর্তন করতে বাধ্য হচ্ছে আফগানরা। মানুষ এখন আর তাদের দাড়ি বিভিন্ন স্টাইলে কাটছে না, কারণ তারা ভয় পায়। এক সময় তরুণদের জন্য ইন্টারনেট থেকে বিভিন্ন আধুনিক কাটিং শিখতে হতো আমাদের, কিন্তু এখনকার চিত্র পুরোপুরি ভিন্ন। কাবুল দখলের আগে পূর্বের কঠোর শাসন ব্যবস্থায় ফিরে না যাওয়ার আশ্বাস দিয়েছিল তালেবান নেতারা, কিন্তু বাস্তবে তালেবান সেই প্রতিশ্রুতি কতটুকু রাখতে পেরেছে সেই বিষয়ে সন্দিহান বিশ্ব সম্প্রদায়। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যাটে বলে স্কটল্যান্ডকে নিজেদের শক্তি দেখিয়ে দিল আফগানিস্তান। সার্চায় 130 রানের জয়ে টি20 বিশ্বকাপ মিশন শুরু করল নাবির দল। আগে ব্যাট করে 190 তুলে স্কটিশদের 60 রানে গুটিয়ে দিয়েছে আফগানরা। 5 উইকেট শিকারে ব্যাটসেরা স্পিনার মুজিবুর রহমান। 191 টার্গেট আফগানিস্তানের রাশিদ, মুজিব, নাবির মতো স্পিনার। স্কটল্যান্ড কত দূর যায় তার অপেক্ষা। শুরুটা ততটা ভয়ের হয়নি, কিন্তু তৃতীয় ওভারে ধসের শুরু। মুজিবের স্পিনের দিশেহারা স্কটল্যান্ড। 1 ওভারে 3 উইকেট তোলেন এই স্পিনার। পরপর 3 ব্যাটার ফেরেন শূন্যতে। এক প্রান্ত আগলে রাখা মানসিকেও ফেরান মুজিব। 20 রান খরচায় 5 উইকেট নিয়ে স্কটিশদের ছিটকে দেন আগে ভাগেই, যা এই আসরের প্রথম 5 পার। 4 উইকেট নিয়ে বাকি কাজ সারেন রাশিদ খান। 11 ওভারে 60 রানে প্যাকেট স্কটল্যান্ড। এর আগে মোহাম্মদ শাহজাদ ও হজরতুল্লাহ জাজায়ের ব্যাটে উড়ন্ত শুরু পায় আফগানিস্তান। প্রথম 50 আসে মাত্র 31 বলে। শাহজাদ ফেরেন 22 করে, জাজায়ের ব্যাটে আসে 44 রান। ওভার প্রতি 9-এর কাছে রান তুলেছে আফগানরা। রহমতুল্লাহ গুরবাস ও নাজিবুল্লাহ জাদরান টি20-র চাহিদা মিটিয়েছেন ঠিকঠাক। ওই দুজনের ব্যাটে আসর সর্বোচ্চ সংগ্রহ আফগানদের। নাজিবুল্লাহ 59 আর গুরবাস করেন 46 রান। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
টি-20 বিশ্বকাপে আজ মাঠে নামবে জায়ান্টরা। দুবাইয়ে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ 1-এ এই দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। রাত 8টায় শারজাতে গ্রুপ 2-র খেলা, যেখানে ছন্দে থাকা পাকিস্তানের চ্যালেঞ্জ নেবে নিউজিল্যান্ড। বিশ্বকাপে এই প্রথম প্রতাপশালী ভারতের বিপক্ষে জয়। এমনই এক জয় যা পাকিস্তানকে উজ্জীবনী শক্তি যোগাবে বহুকাল। যাদের বিপক্ষে এর আগে কখনো জিতেইনি বিশ্বসেরার মঞ্চে, তাদের কিনা 10 উইকেটে হারালো বাবররা। রেকর্ড গড়া এই জয়ের একদিন বাদে শারজায় নামবে ম্যান ইন গ্রিন। আত্মবিশ্বাসের চূড়ায় থাকা পাকিস্তানকে রুখে দেয়া বেশ কঠিন হবে নিউজিল্যান্ডের জন্য। সফর বাতিল করায় আগে থেকেই কিউয়েদের উপর তেতে আছে পাকিস্তান। মাঠের লড়াই জিতে দিতে চায় কড়া জবাব। নিউজিল্যান্ডের পরিস্থিতি ভালো না। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ওয়ার্ম আপ ম্যাচই হেরেছে। দলের অন্যতম সেরা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন কনুয়ের চোটে ভুগছেন। প্রথম ম্যাচে কিউই অধিনায়ককে পাওয়া নিয়ে শঙ্কা আছে। দিনের আরেক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা লড়াই। দুই দলেরই বিশ্বকাপের শুরুটা হার দিয়ে। স্বল্প পুঁজি নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে তুমুল লড়াই করেছে প্রোটিয়ারা, তারপরও হারতে হয় 5 উইকেটে। আর ক্যারিবীয়দের পরাজয় রীতিমতো বিব্রতকর। ইংলিশদের বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়নরা মাত্র 55 রানে অল আউট হয়। ম্যাচ হারে 6 উইকেটে 70 বল বাকি থাকতে। হারের গ্লানি ভুলে প্রোটিয়াদের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া উইন্ডিজ। রাবাদা নোকিয়ার পেস সামলানো সহজ হবে না গেইল পোলার্ডদের জন্য। পরিসংখ্যানে এগিয়ে আছে সাউথ আফ্রিকা। দু দলের মুখোমুখি 15 লড়াইয়ে প্রোটিয়াদের জয় 9টি। সবশেষ দ্বিপাক্ষিক সিরিজও ডিককরা জিতেছে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কা ম্যাচের ধকল কাটাতে সোমবার বিশ্রামে ছিল বাংলাদেশ দল। অনেকেই হোটেল জিমে সময় দিয়েছেন। ব্যর্থতা ভুলে ইংল্যান্ড চ্যালেঞ্জে ফোকাস রাখছে টাইগাররা। বিশ্বকাপে এখন পর্যন্ত সফল নাইম শেখ ধারাবাহিকতা রাখতে চান। অন্যদের উপরে ভরসা রেখে সামনের ম্যাচগুলোতে ভালো কিছুর প্রত্যাশা নাইমের। তামিম না থাকায় বিশ্বকাপের জন্য প্রস্তুত করা হয়েছে নাইমকে। তারপরেও প্রথম ম্যাচে তাকে খেলানো হয়নি। আলোচনা সমালোচনার পর ফেরানো হয় একাদশে। তার প্রতিদান দিয়েছেন এই ওপেনার। ওমানের বিপক্ষে খেলেছেন ম্যাচ জয়ী 64 রানের ইনিংস। মাঝে পাপুয়া নিউগিনির বিপক্ষে 0-তে ফিরেছেন। চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচে আবারও জ্বলে উঠেছেন। 62 করে বাংলাদেশকে বড় পুঁজি এনে দিয়েছিলেন, যদিও অন্যদের ব্যর্থতায় জয় আসেনি। সামনে আরও কঠিন লাইন আপের বিপক্ষে ধারাবাহিকতা রাখার লক্ষ্য টাইগার ওপেনারের। প্রতিটা ব্যাটসম্যানেরই ব্যক্তিগত একটা প্ল্যান থাকে, আমারও আছে। আর উইকেট এসেস করে তো অবশ্যই খেলতে হয়। উইকেট কন্ডিশন এগুলা দেখে তারপর প্ল্যানের সাথে অ্যাডজাস্ট করে তারপর ব্যাটিং করতে হয়। শ্রীলঙ্কাকে হারাতে পারলে আত্মবিশ্বাস ফিরে পাওয়া যেত। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে লড়াইয়ের সাহস পাওয়া যেত। তেমনটা হয়নি। মাহমুদুল্লাহ মুশফিকদের কথায় বারবার ফুটে উঠেছে হতাশা। বড় চাপে রয়েছে পুরো দল, স্পষ্ট হয়েছে। সবকিছু ভুলে নতুন দিনে নতুনভাবে শুরু করতে চান নাইম। দুবাই ওমানের কন্ডিশন সিমিলার, তো আমরা অনেক দিন ধরে এখানে আছি। আমাদের এই কন্ডিশন আমরা এখন মোটামুটি ভালো অ্যাডজাস্ট। সামনে একটা একটা করে ম্যাচ বাই ম্যাচ আমরা ফোকাস করার জন্য, আর 3টা ডিপার্টমেন্টে আমাদের ভালো করার লক্ষ্য থাকবে, এটাই। ভ্রমণ ক্লান্তি আর টানা ম্যাচের ধকল কাটাতে সোমবার বিশ্রামে কাটিয়েছেন মুশফিক সাকিবরা। প্রয়োজন মতো অনেকেই জিম করেছেন। ম্যাচের আগের দিন আবুধাবির কন্ডিশন বুঝে ইংল্যান্ডকে নিয়ে পরিকল্পনা করবে টিম টাইগার্স। একদিনের বিশ্রাম, সে বিশ্রাম আর বিশ্রাম থাকেনি। হোটেলবন্দি থেকে ক্রিকেটাররা কাজ করেছেন ভুল ত্রুটি নিয়ে। কতটা শুধরাতে পেরেছেন জানা যাবে ইংল্যান্ডের বিপক্ষে। আর ভুল ত্রুটি শুধরে যদি জয় আসে, সেই জয় হতে পারে নানা অর্জনের শুরু। মাজারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। ব্যর্থতায় যে সমালোচনা হয় সেটা একরকম খেলারই অংশ। বিশ্বকাপ মিশনে গিয়ে তা যেন মানতে পারছে না টাইগার তারকারা। সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তার প্রমাণ। ওমান আমিরাতে কেন এই হতাশা তা সবার কাছে স্পষ্ট। মোমেন্টাম হাতছাড়া করে ম্যাচ হেরে যাওয়ার পুরনো রোগী ভোগাচ্ছে বাংলাদেশকে। বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচ হারে, ছোট বড় ভুল নিয়ে চলে কাটাছেঁড়া। প্রতিটি দল ক্রিকেটারকে সমালোচনা সামলে ঘুরে দাঁড়াতে হয়, সেটা খেলার আবেদনও বাড়ায়। যারা এরকম কথা বলে থাকেন তারা নিজেদের মুখটা একটু আয়নায় দেখা উচিত, কারণ তারা বাংলাদেশে ফরে খেলে না, ফরে খেলে আমরা প্লেয়াররাই খেলি। সমালোচনা অবশ্যই হবে, খারাপ খেলেছে, বাট একেবারে ছোট করে ফেলা ঠিক না। আমাদের স্বপ্ন তো আমরা বলেই আসছি না, আবার স্বপ্ন কি প্রতিদিন চেঞ্জ হয় নাকি?
টাইগারদের 3 সিনিয়রের ক্ষুব্ধ প্রতিক্রিয়া তাহলে কি বার্তা দেয়? প্রত্যাশার চাপে ব্যর্থতার পাল্লাই তো ভারী। এবারেও কি সেই পথেই এগুচ্ছে বাংলাদেশ? প্রথম 4 ম্যাচে প্রাপ্তির চেয়ে অস্বস্তির রসদ বেশি। দলের মানসিকতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। টি-20তে মোমেন্টাম গুরুত্বপূর্ণ। পক্ষে নিয়েও সদ্ব্যবহার করতে পারছে না বাংলাদেশ। প্রতিপক্ষকে চেপে ধরার বদলে চাপ আলগা করে বিপদে পড়ছে বারে বারে। পুরনো রোগে ভুগে বিশ্বকাপ মিশনে কক্ষচ্যুত মাহমুদুল্লাহর দল। হাফ চান্সকে কনভার্ট করার কথা, সেখানে সহজ মিসে বাড়ছে বিপত্তি। লিটনই শুধু নয়, মুস্তাফিজ মাহমুদুল্লাহ তো ক্যাচ ফেলেছেন। 4 ম্যাচে সংখ্যাটা নেহায়েত কম নয়। স্পোর্টিং উইকেটে যে ধরনের বোলিং প্রয়োজন তা রপ্ত করতে কত সময় লাগে? স্লগ ওভারে বৈচিত্র্য যোগ করতে গিয়ে উল্টো প্রতিপক্ষকে সুযোগ করে দিচ্ছে পেসাররা। যে মুস্তাফিজ হবেন ট্রাম্প কার্ড, তিনিও যেন নিয়ন্ত্রণহীন। শর্টার ফরম্যাটে ম্যাচের লাগাম ছুটলে ফেরার সুযোগ কম। সিদ্ধান্তের হেরফেরে যেখানে পাল্টে যায় গতিপথ, বাংলাদেশের ভুলের মাত্রা দৃষ্টিকটু। সাহসী মাহমুদুল্লাহ কেমন যেন গুটিয়ে গেছেন। ক্যাপ্টেন্সিও হয়েছে নড়বড়ে। ভ্রমণ ঝক্কি ওমান আমিরাত মিশনে যোগ করছে ক্লান্তি। স্বল্প বিরতিতে ম্যাচের চ্যালেঞ্জও হচ্ছে কঠিন। শারজা থেকে দুবাই, সামনে এবার ইংল্যান্ড বাধা। ওখানে টাইগারদের পক্ষে বাজি ধরার মানুষ খুব কমই আছে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কায় 4 জাতি ফুটবল টুর্নামেন্টের জন্য 24 সদস্যের প্রাথমিক দল দিয়েছে বাফুফে। নতুন মুখ বসুন্ধরা কিংসের কাতার প্রবাসী ফুটবলার ওবায়দুর রহমান নবাব। জায়গাটা হয়নি এরিটা কিংসলে, তবে সোমবার রাতে আলোচনায় বসার কথা কর্তাদের। এরপরই জানা যাবে সিদ্ধান্ত। মঙ্গলবার দুপুরে প্রস্তুতি শুরু করবে জামাল তোপুরা। জাতীয় দলে বাংলাদেশ বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার যুক্ত করা এখন আর অবাক করে না। সেই ধারাবাহিকতায় লাল সবুজ ডেরায় নতুন সংযোজন ওবায়দুর রহমান নবাব। কাতারের আসপেয়ার একাডেমিতে ফুটবলের হাতেখড়ি নবাবের। খেলেছেন দেশটির শীর্ষ ক্লাব আল দুহাইলের হয়ে। কাতার অনূর্ধ্ব 19 দলেও সুযোগ পেয়েছিলেন। উইংয়ে খেলেন, গোল করার সামর্থ্য আছে নবাবের। গত মৌসুমে বসুন্ধরায় যোগ দিয়ে প্রিমিয়ার লিগের 2টি ম্যাচ খেলেছেন। নবাব এলেন, কিন্তু এলিটা কিংসলেকে নিয়ে কি হলো? ছাড়পত্রের জটিলতায় সাফে সুযোগ হয়নি। এবার 4 জাতি টুর্নামেন্টের জন্য প্রাথমিক দলেও এলিটার জায়গা হয়নি। ব্রুজনের পর অন্তর্বর্তী দায়িত্ব মারিও লামোসকে দিয়েছে বাফুফে। শ্রীলঙ্কা সফরে ভালো করতে মুখিয়ে এই পর্তুগিজ কোচ। দল যেটা আছে সেটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না। এর মধ্য থেকেই আপনাকে সেরা খেলোয়াড় খুঁজে নিতে হবে। হাতে বেশ কিছুদিন সময় আছে। চেষ্টা করব আমার ফুটবল কৌশলে তাদের মানিয়ে নেয়ার। বাকি কাজটা খেলোয়াড়দেরই করতে হবে। সবশেষ সাফে যে দল ছিল তার বাইরে 7 ফুটবলারকে ডেকেছেন অন্তর্বর্তী কোচ লেমোস। অনূর্ধ্ব 23-এর হয়ে উজবেকিস্তানে থাকা 6 জন পরে যোগ দিবেন। মঙ্গলবার থেকে শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি। অ্যাটাকিং কিংবা ডিফেন্সিভ নয়, আমি উইনিং মুডে খেলাতে বিশ্বাস করি। যখন যেই ধরনের খেলা প্রয়োজন সেটাই খেলতে হবে দলকে। জয়ের জন্য প্রয়োজনে যে কোনো খেলোয়াড় যে কোনো জায়গায় খেলতে পারে। পুরোটা বিষয়ই টিম কম্বিনেশনের উপর নির্ভর করে। সবার আগে সেটা সেট করতে হবে। 4 জাতি টুর্নামেন্টে 8 নভেম্বর প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সিশেলস। 11 ও 14 তারিখ মালদ্বীপ ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে জামালরা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাই।